আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ হলো অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গার্ডিয়ান পত্রিকায় একটা সাক্ষাৎ দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে। ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ। গার্ডিয়ানকে অধ্যাপক ইউনূস, শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যখন গত আগস্টে বাংলাদেশে ফেরেন, তখন তার চারপাশে বিষাদময় দৃশ্য। রাজপথে তখনও রক্তের দাগ লেগেছিল, মর্গে রাখা ছিল 1000-এর বেশি বিক্ষোভকারী ও শিশুর মরদেহ, যাদের শরীরে ছিল পুলিশের ছোড়া বুলেটের আঘাত। 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনা সবে তখন ক্ষমতাচ্যুত হয়েছেন। তিনি একটি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন। তার নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা সাধারণ মানুষ তার বাসভবনে লুটপাট চালিয়েছে। দারিদ্র্যের মাঝে ক্ষুদ্র ঋণ প্রবর্তনের জন্য নোবেল পুরস্কার পাওয়া 84 বছর বয়সী অর্থনীতিবিদ ইউনূস অনেক আগেই তার রাজনৈতিক বাসনা ত্যাগ করেছে। বছরের পর বছর ধরে তিনি হাসিনার দিক থেকে অপমান ও নির্যাতনের শিকার হয়েছেন। হাসিনা তাকে রাজনৈতিক হুমকি মনে করতেন এবং তাকে দেশে স্বাধীনভাবে কাজ করতে দিতেন না। তবে শিক্ষার্থী বিক্ষোভকারীরা যখন তাকে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে গিয়ে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলছেন যে যে ক্ষতি শেখ হাসিনা করে গেছেন তা বিশাল। এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশ সেই পরিণত হয়েছে। পার্থক্য যা হলো, এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। হাসিনার শাসনামল ছিল স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহের রক্তপাতের মধ্য দিয়ে এর চূড়ান্ত পতন হয়। তার দল দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে 1400 জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মধ্যে এসব কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে গণ্য হতে পারে। তিনি অতিরিক্ত বল প্রয়োগের সব অভিযোগ অস্বীকার করেছেন। ইউনূসের বাংলাদেশে প্রত্যাবর্তনকে দেশের জন্য একটি নতুন যুগের সূচনা হিসাবে দেখা হচ্ছিল। তিনি দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে হাসিনার সুরক্ষা বলয় থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করেছে। যেসব গোপন আটক কেন্দ্র হাসিনার সমালোচকদের নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে, সেগুলো খালি করা হয়েছে। মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে এবং হাসিনার বিরুদ্ধে শত শত অভিযোগ আনা হয়েছে, যেগুলো তিনি অস্বীকার করেছেন। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। তবে ঢাকার রাস্তায় হাঁটতে গিয়ে এমন অনুভূতি হয় যে দেশটি এক গর্তের মধ্যে আছে। ইউনূস এখনো ব্যাপকভাবে সমাদৃত হলেও তার শাসনকার্য চালানোর সক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আছে। নির্বাচন আয়োজনের জন্য ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে। তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। যেসব শিক্ষার্থী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তারাও তাদের নিজস্ব দল গঠন করেছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন খুব শীঘ্রই নাও হতে পারে। তিনি বলেন, এ সরকার কেবলই অন্তর্বর্তীর দায়িত্বে আছে।
এই মুহূর্তে দৈনন্দিন কাজের জন্য কাউকেই জবাবদিহি করা যাচ্ছে না এবং সংস্কার করার মতো রাজনৈতিক অভিজ্ঞতা, ম্যান্ডেট এবং সক্ষমতা তাদের নেই। শেখ হাসিনার শাসনামলে নানা কর্মকাণ্ডের জন্য পুলিশ মানুষের ক্ষোভের মুখে পড়েছে এবং পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগও আনা হয়েছে। এমন পরিস্থিতিতে কিছু পুলিশ সদস্য নিজেদের কর্মস্থলে ফিরে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। এতে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ঢাকার রাস্তাগুলোই অপরাধী চক্রের তৎপরতা ব্যাপক হারে বেড়েছে এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলো নিপীড়নের শিকার হচ্ছে। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ক্রমবর্ধমান অপরাধে লাগাম টানতে ব্যর্থতার জন্য উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। শেখ হাসিনার শাসনামলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটে নিরাপত্তা কম, এমন কথা অস্বীকার করেছেন অধ্যাপক ইউনূস। তবে অন্যান্যরা সতর্ক করছেন যে দেশের নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রখ্যাত ছাত্রনেতা এবং নতুন দল জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম গার্ডিয়ানকে বলছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব হবে। শেখ হাসিনা দেশ ত্যাগ এবং অধ্যাপক ইউনূসের ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত সপ্তাহে একটি বক্তব্যে তিনি কঠোর ভাষায় বলেন, দেশ অরাজকতার মধ্যে রয়েছে এবং বিভাজনের কারণে সৃষ্ট অস্থিরতা চলমান থাকলে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। অধ্যাপক ইউনূস বলে আসছেন, সামরিক বাহিনীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং সেনাপ্রধানের দিক থেকে কোনো চাপ নেই। অবশ্য কেউ কেউ জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে কঠোরভাবে তিরস্কার এবং এমনকি সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সতর্ক বার্তা হিসাবে মনে করছে। দেশের দুর্দশাকে শেখ হাসিনার শাসনের পরিণতি হিসাবে তুলে ধরতে দৃঢ় সংকল্প অধ্যাপক ইউনূস। তিনি বলছেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। কেউ সমস্যা সৃষ্টি করেছে, আমরা তাদের গায়েব করে দিব। একটি নির্বাচন আয়োজন করতে চান, আমরা নিশ্চিত করব আপনি সব আসনে জয় পাবেন। আপনি অর্থ চান, ব্যাংক থেকে নেওয়া লাখ লাখ ডলারের ঋণ রয়েছে যা আপনাকে কোনোদিন পরিশোধ করতে হবে না। শেখ হাসিনার অধীনে যে মাত্রায় দুর্নীতি হয়েছে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনীতি ভেঙে পড়েছে। শেখ হাসিনার আত্মীয়দের মধ্যে অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের মধ্যে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক রয়েছেন। তিনি যুক্তরাজ্য লেবার পার্টি থেকে নির্বাচিত একজন পার্লামেন্ট সদস্য। বাংলাদেশের দুর্নীতি তদন্তে তার নাম আসা এবং শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে বসবাসের অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করছেন। তিনি কোনো অনিয়মে জড়িত থাকার কথা অস্বীকার করছেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে শেখ হাসিনার মিত্রদের সরিয়ে নেওয়া আনুমানিক 1700 কোটি ডলার উদ্ধারের চেষ্টায় যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে কার্যক্রম চলছে। তবে সেই অর্থ শীঘ্রই দেশে ফিরিয়ে আনার আশা ক্ষীণ হয়ে আসছে। অধ্যাপক ইউনূস বলেন, সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলোকে মানুষের অর্থ লুট করতে পূর্ণ লাইসেন্স দেওয়া হয়েছিল। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলিতে কট্টর ইসলামিক ডানপন্থীদের উত্থান নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। শেখ হাসিনার আমলে জামায়াতে ইসলামীর মতো ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এবং ইসলামপন্থী রাজনৈতিক নেতারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছিল। তারা এখন স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে পারছেন এবং তাদের সমর্থনও বাড়তে দেখা গেছে। একই সময়ে নিষিদ্ধ ইসলামী সংগঠনগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় ইসলামী কট্টরপন্থী দের বাধার মুখে কিশোরী
দের ফুটবল ম্যাচ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আর গত শুক্রবার খেলাফতের দাবিতে ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিলে অংশ নেওয়া শত শত সদস্যকে কাঁদানে ঘেঁষ ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। অধ্যাপক ইউনূসের উপর সবচেয়ে বড় কিছু চাপ এসেছে বাংলাদেশের বাইরে থেকে। ক্ষমতায় থাকলে শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর এখন তিনি প্রতিবেশী দেশটিতে পালিয়ে আছেন। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে। অধ্যাপক ইউনূস ক্ষমতায় থাকলে এই সম্পর্ক উন্নয়নে খুব কম আগ্রহ দেখাচ্ছে ভারত। সম্প্রতি নয়াদিল্লি ঢাকার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে স্বাভাবিকরণের অভিযোগ তুলেছে। বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে গত ডিসেম্বরে ভারতের কাছে তাকে প্রত্যাপনের অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ। তবে ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে এখনো মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, এমনকি যদি তিনি অনুপস্থিত থাকেন। অধ্যাপক ইউনূসের সমালোচনায় ক্রমে সোচ্চার হচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি অধ্যাপক ইউনূসকে মব মাস্টার আখ্যা দিয়েছেন, যিনি বাংলাদেশের সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছেন। অপরদিকে অধ্যাপক ইউনূস বলছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, তা সহ্য করা হবে, তবে আমরা যা করেছি তা বদলে দেওয়ার জন্য ভারতকে মঞ্চ হিসাবে ব্যবহার করে তাকে প্রচার চালিয়ে যেতে দেওয়াটা হবে বিপজ্জনক। এটা দেশকে অস্থিতিশীল করে তুলবে। অধ্যাপক ইউনূস আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসাবে দেখতে পারেন। তিনি বলছেন, ইলন মাস্কের ঢাকা সফরকালে তার সামনে বিষয়টি তুলে ধরার কথা ভাবছেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ট্রাম্প একজন ব্যবসা বান্ধব মানুষ, সুতরাং আমি তাকে বলছি, আসুন আমাদের সঙ্গে চুক্তি করুন। অধ্যাপক ইউনূস আরও বলেন, তিনি যদি চুক্তি না করেন তাহলে বাংলাদেশ হয়তো কিছুটা সমস্যা বোধ করবে, কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হবে না। তো দর্শক, এটা মোটামুটি বড় একটা সংবাদ, বড় একটা সাক্ষাৎ গার্ডিয়ানের সাথে দিয়েছে ডক্টর ইউনূস। গার্ডিয়ান তার ভাষায় তার এইভাবেই করছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।